নিস্তব্ধ বনাঞ্চলে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 1.5 লাখ হেক্টর বনাঞ্চল। তুরস্কের আনাতালিয়ার মানভঘাটের স্থানীয় মানুষের দাবি, প্রাকৃতিক কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে। কিন্তু একদল লোক গোপনে অনুসন্ধান শুরু করে। পরে জানা যায়, অগ্নিকাণ্ডের পেছনে ছিল জঙ্গি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। চাঞ্চল্যকর এই ঘটনা সবার সামনে নিয়ে আসে তুর্কি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। তবে তারা শুধু সত্য উদ্ঘাটন করেই থেমে থাকেনি, হত্যা করেছিল জড়িতদের। আর এই পুরো কাজটা করেছে নীরবে, নিভৃতে। সাধারণ তুর্কিবাসীর কাছে এই তথ্য এসেছে অনেক পরে। MIT, যাকে তুর্কিতে বলা হয় মিল্লি ইশতেহবারাত তেশকিলাত, সংক্ষেপে MIT, বিশ্বের সবচেয়ে সুসংগঠিত এবং কার্যকরী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এটি একটি। তুরস্কের স্বার্থে আঘাত হানতে পারে এমন যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী MITর শত্রু, হোক সে দেশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা বন্ধু ভাবাপন্ন রাষ্ট্র। দেশের বা সরকারের স্বার্থে আঘাত পড়লেই MITর নজর পড়ে তার উপর। ছদ্মবেশে চলে শত্রু খোঁজার কাজ। 2022 সালের নুরি বোজগিরের ঘটনাই ধরুন। নুরি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও এরদোয়ানের খুব ঘনিষ্ঠ লোক। এরদোয়ান সরকারের সাথে যুক্ত হয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বৈধভাবে অস্ত্র কিনে আনত নুরি। পরে সে অস্ত্র পাঠানো হতো সিরিয়া ও লিবিয়ায় জঙ্গিদের কাছে। এমন তথ্যই ইউক্রেনের স্ট্রানা নিউজকে জানিয়েছিল নুরি। এই তথ্য প্রকাশের পরপরই সাবেক এই সেনা কর্মকর্তাকে ইউক্রেন থেকে অপহরণ করে MIT। তবে তার বিরুদ্ধে তথ্য প্রকাশের কোনো অভিযোগ আনা হয়নি, বরং হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। 2002 সালে তুরস্কের শিক্ষাবিদ নেচিপ হাবলেমিতোগ্লু নিহত হন। আর এই হত্যাকাণ্ডেই নাকি জড়িত ছিল নুরি। 2 দশক পর তাকে হত্যা মামলায় আসামি করা হয়, জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এমনকি এরদোয়ান সরকার ইন্টারপোলে রেড অ্যালার্টও জারি করে। কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন নুরি। এরদোয়ানের একসময়কার এই ঘনিষ্ঠ বন্ধুকেও ছাড় দেওয়া হয়নি, কারণ দেশের স্বার্থে আঘাত করলে কাউকে তো ছাড় দেয় না MIT। তাই তো MITর রোশানল থেকে বাদ যায়নি নুরি। এমন মামলা তুরস্ক সরকারের জন্য নতুন কিছু না। সাংবাদিক চান ডুন্ডার তার এক প্রতিবেদনে তুরস্ক কিভাবে সিরিয়ার জঙ্গিদের অস্ত্র সরবরাহ করে সেটা প্রকাশ করেছিল। এই প্রতিবেদন প্রকাশের পরই তার বিরুদ্ধে রাষ্ট্রের গোপনীয় তথ্য পাচারের অভিযোগ ওঠে। দেয়া হয় 27 বছরের কারাদণ্ড। তবে ডুন্ডার পালিয়ে আশ্রয় নেয় জার্মানির বার্লিনে। জাতীয় এই সংস্থা কিন্তু দেশের জন্য নিবেদিত প্রাণ। MITর কার্যক্রমও কিন্তু অন্যরকম। বিশ্বের অন্যতম সুসংগঠিত এই গোয়েন্দা সংস্থা গঠিত হয় 1965 সালে, যার সদর দপ্তর তুরস্কের রাজধানী আঙ্কারায়। দেশের জন্য সকল সম্ভাব্য হুমকি সম্বন্ধে তথ্য সংগ্রহ করে MIT। তারপর সেটা পাঠিয়ে দেয় রাষ্ট্রপতির দপ্তর ও রাষ্ট্রীয় নিরাপত্তা সেবা প্রদানকারীদের কাছে। এই গোয়েন্দা সংস্থার বর্তমান প্রধান ইব্রাহিম কালিন, যাকে নিযুক্ত করেছেন স্বয়ং রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর আগে সংস্থার প্রধান ছিল হাকান ফিদান, যিনি এখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তুরস্কের গোয়েন্দা সংস্থার কার্যক্রম শুরু হয় সেই অটোম্যান সাম্রাজ্যের সময়, 1913 সালে অটোম্যান সাম্রাজ্যের মন্ত্রী এনভার পাশার উদ্যোগে। তবে 1918 সালে অটোম্যান সাম্রাজ্য ও ব্রিটিশ সরকারের মধ্যকার অস্ত্রবিরতি ও সন্ধির মাধ্যমে এ সংস্থা বিলুপ্ত হয়ে যায়। এরপর যে গোয়েন্দা সংস্থাগুলোর জন্ম হয়েছে সেগুলোর অস্তিত্ব দ্রুতই বিলীন হয়ে গিয়েছে। 1925 সালে মুস্তাফা কামাল আতাতুর্কের নির্দেশে আন্তর্জাতিক মানের আধুনিক গোয়েন্দা সংস্থা গঠিত হয়, যেটা 1965 সাল পর্যন্ত সক্রিয় ছিল। তবে তুরস্ক সরকার এবার একক গোয়েন্দা সংস্থার ব্যাপারে চিন্তা করল, আর এই কারণেই তৈরি হয় MIT। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে MITতে 8000-এর মতো কর্মকর্তা এবং এজেন্ট রয়েছে। বর্তমান রাজনৈতিক বিবেচনায় তুরস্কে MITর কার্যবিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে। 2010 সালে যেখানে MITর বার্ষিক বাজেট ছিল প্রায় 40 কোটি বা 400 মিলিয়ন মার্কিন ডলার, কয়েক বছরের মধ্যেই সেটি প্রায় 100 কোটি বা 1 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। এই গোয়েন্দা সংস্থার কাজ মূলত 3টি ভাগে সম্পন্ন হয়ে থাকে, যার প্রথমটি ডিরেক্টরেট অফ ইলেকট্রনিক অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্স বা সিগন্যাল ইন্টেলিজেন্স বিভাগ। অর্থাৎ এই বিভাগ কেবল তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ ও প্রেসিডেন্টের উপর কোনো হামলা হবে কিনা সে ব্যাপারে তৎপর থাকে। শত্রুদের গোপন নথি আগে থেকেই জেনে ফেলে তারা, আর সেই অনুযায়ী আগাম প্রস্তুতি নেয়। MITর প্রাণ হল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স বিভাগ। দেশের জাতীয় স্বার্থ নিয়ে কাজ করে এরা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে, আর পড়লে কিভাবে রক্ষা করা যায় সেটা নির্ধারণ করে। এছাড়া তাদের গোয়েন্দা তৎপরতা কিভাবে চলবে সেটাও ঠিক করে এরা। গোয়েন্দা অপারেশনের সিদ্ধান্ত আসে ডিরেক্টর অফ অপারেশনস বিভাগ থেকে। গুপ্ত হত্যার মতো বিষয়গুলো এই বিভাগ থেকে নেওয়া হয়ে থাকে। শত্রু এজেন্টদের খুঁজে বের করে হত্যা করা এবং প্রতিপক্ষ দেশের মাটিতে অস্থিতিশীলতা তৈরির পেছনে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এমআইটি তুরস্কের স্বার্থ রক্ষায় বারবার কাজ করলেও এর সবচেয়ে বড় ব্যর্থতা আসে 2016 সালে। পশ্চিমা শক্তির মদদে তুরস্কে সংঘটিত সামরিক অভ্যুত্থান সম্পর্কে তারা কোনো কিছু জানতে পারে না, যার কারণে আজও সমালোচনার মুখোমুখি হতে হয়। বিষয়টি এমন নয় যে এমআইটি সামরিক অভ্যুত্থানের ব্যাপারে কিছুই জানত না। তাদের কয়েকজন কর্মকর্তার কাছে তথ্য ছিল, কিন্তু তারা সেটা প্রকাশ করেন। তাই তো সামরিক অভ্যুত্থানের পরেই 87 জন এজেন্টকে বরখাস্ত করে জেলে পাঠানো হয়। এই জড়িতদের খুঁজে বের করতে বিশেষভাবে কাজ করেন হাকান ফিদান। 2016 সালের ঘটনা বাদ দিয়েও এমআইটি আরও কয়েকবার সমালোচনার মুখে পড়েছে। সিরিয়া যুদ্ধে অযাচিত হস্তক্ষেপ এবং বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের দায় রয়েছে তাদের ঘাড়ে। তবে তুরস্কের জন্য এমআইটি কিন্তু অনেক সফলতার গল্পের জন্ম দিয়েছে। বিভিন্ন দেশ থেকে তারা শতাধিক জিম্মি তুর্কি নাগরিককে উদ্ধার করেছে, অনেক বিদেশি নাগরিককেও উদ্ধার করেছে। এছাড়া 2022 সালে এমআইটি ইস্তাম্বুলে সংঘটিত রাশিয়া ও ইউএসএস-এর মধ্যে বন্দি বিনিময়ে অংশ নেয়। ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো থাকলেও 2023 সালে মোসাদের 11 জন এজেন্টকে আটক করে এমআইটি, যারা ইরানের বিরুদ্ধে কাজ করছিল। তাদেরকে তুলে দেওয়া হয় ইরানের হাতে। এরপর থেকেই ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে তুরস্কে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে ইসরায়েল, আরব আমিরাত ও সৌদি আরব, বিশেষ করে আরব আমিরাত। তুরস্কে তাদের বিশাল গোয়েন্দা নেটওয়ার্কের সন্ধান পেয়েছে এমআইটি, তবে মূল কাজ করছে ইসরায়েল। তারাই অদৃশ্য হয়ে তুরস্কের পেছনে আরব আমিরাতকে লেলিয়ে দিয়েছে। তবে তুরস্কের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে প্রচুর অর্থ খরচ করছে আরব আমিরাত। মূলত গোয়েন্দা সংস্থাগুলো ভূ রাজনৈতিক, অর্থনৈতিক বা বিভিন্ন কারণে অন্য দেশের ওপর বা নিজ দেশে নজরদারি চালায় গুপ্তচরের বেশে। এমআইটিও তুরস্কের জন্য এই কাজটি করে। বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যম বলছে, রাশিয়ান গোয়েন্দা সংস্থা এফএসবি ও ইরানের গোয়েন্দা সংস্থা ভিএজে এর মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে এমআইটি। তাদের একসাথে কাজ করার তথ্য পাওয়া যায়। এছাড়া ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ও ভারতে গোপন মিশন পরিচালনা করছে এমআইটি। অর্থাৎ আস্তে আস্তে গোটা বিশ্বে তারা তাদের কার্যক্রমের ব্যাপ্তি ঘটাচ্ছে। হয়তো বাংলাদেশেও ঘাঁটি করতে পারে এমআইটি, মিশনও চালাতে পারে এখান থেকে। তবে সেটা কবে হবে বা আদতেও হবে কিনা সে বিষয়ে কেউ জানে না।